এতজন মানুষ কথা বললেন যারা এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, যারা যোগ্যতা নিয়ে শান্তিতে কাজ করতে চান। চাপিয়ে দেওয়া বেশ কিছু যে নিয়ম আমার এই ইন্ডাস্ট্রিকে ক্ষতি করেছে, আমাদের যন্ত্রণায় ফেলেছে, যারা সত্যি কথা বলতে গেছে তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে বাই প্রেশার কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলানো হয়েছে, কাউকে বলা হয়েছে এটা মেনে নাও, কাউকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, এমনকি অভিযোগ এলো যে গুলি করে মেরে দেওয়ার কথা বলা হয়েছে। এর থেকে ভয়াবহ ঘটনা আমার মনে হয় যে ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাদের হাতে বা যাদের দায়িত্বে পরিচালনার কথা ছিল কোথাও হয়েছে কি কোনোদিন? আমার মনে হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ যেমন এই অন্ধকার থেকে মুক্তি পেতে চেয়েছে, ঠিক তেমনই আজ এখানে যারা এসেছিলেন, যারা জানাতে চেয়েছেন, এই ভয়াবহ ঘটনা শুনে আমাদের আর বুঝতে সময় লাগে না যে ঠিক কি চলছিল টলিউডে এবং কি যন্ত্রণার মধ্যে। সেটা আমাদের টেকনিশিয়ানস ভাইরা বোনেরা হোক, দিদিরা হোক, শিল্পীরা হোক, প্রযোজক, পরিচালক, বাকি সবাই তারা কোন যন্ত্রণায় ছিলেন যে চাপিয়ে দেওয়ার ইচ্ছা সেটা না মেনে নিলে যার সঙ্গে ভালো ফিল্ম হওয়ার কোনো যোগাযোগ নেই গুলি করে অব্দি মেরে দেওয়া হবে। এই ভয়াবহ, ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন তো হওয়া উচিত এবং করা হবে। যারা যারা জড়িয়ে আইন মেনে এফআইআর হওয়া উচিত এবং আইন যে কথা বলে সে অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা এখানে অজস্র মানুষের চোখের জল দেখেছি যে কিভাবে তাদের দমন পীড়ন করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে শুনলাম। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। এই বার্তা পরিষ্কার সঠিক জায়গায় পৌঁছে দেব। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট তার ঘোর বিরোধী এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার জানিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক। লাস্টে বললে তুমি যে তোমরা মেসেঞ্জার, বার্তাটা পৌঁছে দিতে পারো বা ডিসিশন মেকার নও। যেহেতু অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো অরাজনৈতিক, এই সংগঠনগুলোকে নির্বাচনের মাধ্যমে আবার পুনরুদ্ধার করে বা নতুন করে তার প্রথম পরিচয়ের জায়গাটা যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়। আমি হই বা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বা রূপাদি হোক বা পাপিয়াদি হোক বা হিরণ হোক, আমি যদি অন্যদিকেও চলে যাই, যদি সে দেব হোক বা অন্য কেউ হোক, প্রথম পরিচয়টা কিন্তু এইখানে, এই মাটির মানুষ। আরো আরো প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর বিভিন্ন। আমি যদি দেবদূত ঘোষের কথা বলি, সে তো নির্বাচনে না, সে তো কট্টর রাজনৈতিক মানুষ, কিন্তু সেও এই মাটিটাই। তো এরকম প্রচুর মানুষ রয়েছেন যেন তাদের বেসিক পরিচয় এবং আত্মিক টানটা এই ইন্ডাস্ট্রির সঙ্গেই থাকে, নাহলে তিনি বুঝতে পারবেন না যন্ত্রণাগুলো কোথায় রয়েছে। এই মতামতটাও ডেফিনেটলি আমি জানাবো। ওই একদম মানে শেষ দিকে ওটা তো বলতেই হবে আবার, যে কোনো মতে যাতে শুটিং বন্ধ না হয়, এই যে দাবিটাও আপনারা তুলেছেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ দাবি, যে আলোচনার মধ্যে যাতে মিটিয়ে যেন নেওয়া হয়। অতীত যা গেছে গেছে, অন্যায় বা ভয়ের পরিবেশ যা ছিল তা শেষ। আবার তাদের অনুরোধ করব, তাদের দু একজন ফ্র্যাঞ্চাইজির লোকজনও রয়েছে, তাদেরও আমি চিনি, সম্মানও করি। তাদের বলবো যে এগুলোর আর প্রয়োজন নেই। আমার এই মাটিটায় আমাদের একসঙ্গে বাঁচতে হবে, এগোতে হবে, আমাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত যা দিয়েছেন সেটা যথাস্থানে পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আমাদের যে চারজন তাদেরকে বলা হয়নি। শুধু এই বার্তাগুলো যাতে জেনুইন ওয়েতে পৌঁছতে পারে, নাহলে অনেক সময় অনেক ভুল জিনিস বিভিন্ন ভুল পথে পৌঁছে যাচ্ছে, যা আমাদের জন্য, মানে আমাদের ভালোর জন্য কোথাও একটা বাধা হচ্ছে বা একটু ভাবনা চিন্তার জায়গায় একটু থমকে যাচ্ছে। আপনারা যদি চান
যারা বিভিন্ন গিল্ড থেকে বললেন তারা যদি একটু লিখিত দেন তো তাহলে একটু ভালো হবে। আমি লিখিত দেওয়ার ক্ষেত্রে আমি দুজনের নাম বলছি, দীপ্তিমান বসু আর রাজ দে। দীপ্তিমান বসু একজন কবি এবং লিরিসিস্ট, সঙ্গীত লেখক, মিউজিক ভিডিও বানান, ডকুমেন্টারিও বানান। রাজ দে সে নিজে অভিনয় করে এবং ছোট ছোট সিনেমার প্রোডাকশনও করে, খুব কষ্ট করে। ঠিক আছে, যেমন আমাদের মধ্যে সবাই রয়েছে। বিরাট বাজেটের ছবি, একটা সম্মানের কাজ, কঠিন কাজ, অন্য একটা কাজ। এরম কাউকে চাপিয়ে দেওয়া যিনি এই আবেগটাই জানেন না, এই যন্ত্রণাটা বা এই আনন্দটাই জানেন না, তারা যদি খুব কড়া বা কঠিন বা বড় দায়িত্বের জায়গায় বসেন তখন তারা শুধুমাত্রই মগজ দিয়ে ভাবেন, হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন না। ধরুন 5 জন বলেছেন, হয়তো আরো 5 জনের মতামত গুরুত্বপূর্ণ বলার থাকবে। আবার বলছি, একটু প্রেসের বন্ধুরা একটু বসু। আবার বলছি যে নর্মালি আমাদের যে একটু সাইলেন্স নর্মালি এখনো পর্যন্ত আপনাদের নির্বাচনের তো একটা সময় দিনক্ষণ কাছাকাছি চলেই এসেছে, সেটা নর্মাল কোর্সে যেমনটা হবার তেমনটা যেন যেভাবে হয়, তো সেই রিপোর্টটা আমি দেব, জানাবো। আমার কাজ রিপোর্ট দেওয়া, কোনো সিদ্ধান্তের দাবিদার আমরা কেউই নেই। আমি বলছি আমাদের 4 জনই নই, সেটা একটা হবে। আর এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এই সরকার বদ্ধপরিকর এই বিষয়। সম্মানীয় মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর রকম সতর্ক এই বিষয়, যাতে কোনো বিভাগের কোনো মানুষ, কোনো ব্যক্তি তিনি যেন ডিপ্রাইভ না হন, বঞ্চিত না হন। একটুখানি সমবন্টন করাটা এটা আমাদেরও নিজেদের একটা দায়িত্ব রয়েছে। বিশেষ করে অনেক এই যে যেটা আমরা জানতে পারলাম, যে এটা আলোচনাতেই আপনারা জানালেন যে আপনারা যা চাইতেন না সেটা যদি না করানো হতো তো তাহলে আমরা দেখেছি নাক্ষর দেওয়ানোর মতোই আপনাকে সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো বলতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে, না হলে আপনার কার্ড ল্যাপস করে দেওয়া হবে, এই যে, এবং তার সঙ্গে সঙ্গে উঠে এলো গুলি করে মেরে দেওয়া হবে এবং থ্রেট, যা জানতে পারলাম। এই সমস্ত দেখুন, সুরুচি না কুরুচি তো জানি না, আপনারা লিখিত ভাবে পরিষ্কার দেবেন। রুচির তো পরিবর্তন হয়, তো যাই হোক, এই বিষয়তে যদি কিছু থাকে, দীপ্তিমান বসু এবং রাজ দে তাদের নাম্বারটা বললাম, কারণ আমার কাছে প্রচুর এলে বা আমাদের কাছে এলে যাতে অসুবিধা না হয়, হারিয়ে না যায় ভিড়ে, তাই একদম ফাইলিং করবার জন্য 7 ডেজের মধ্যে। ঠিক আছে, যদি 5 জন প্রডিউসার কাজ করে, 12 জন ডিরেক্টরই কাজ করে, আর 12 জন অ্যাক্টরই কাজ করেন, তাহলে তো পসিবিলিটিস কমে গেল ভাই বোনদের কাজ পাওয়ার এতজনের। তাহলে কি হবে? শুধু মিটিং করে হবে না, তার জন্য আমার মনে হয় একটা বোর্ড তৈরি করতে হবে। প্রত্যেক 20 লাখের ছবিরও একটা গ্রেডেশন হবে, 1 কোটির ছবিরও একটা গ্রেডেশন হবে। যদি মেধা অনুযায়ী, বিকজ ক্রিম অফ ইন্টেলিজেন্সিয়ালস আর দেয়ার, সব জায়গাতেই আছে। 20 লাখের ছবিতেও ইন্টেলিজেন্ট লোক কাজ করতে পারে। একটা ক্যামেরা কাঁধে নিয়ে 20 লাখের মধ্যে ছবি করলে অসাধারণ কনসেপ্ট হতেই পারে। এবার এই গ্রেডেশন হলে কি হবে? আমাদের সুবিধা যে সাহেব, যে A1 গ্রেডেশনের ছবি বিক্রিটা হবে, এরকম আপনাদের কোনো টিভি সেন্টারের সাথে কথা রইল বা কোনো একটা অ্যাসিওরেন্স রইল। আমি একটা ROI দেখতে পেলাম মিটিং এ, যে এয়ারলাইন আপনি যে আলোচনাটা করছেন, এটা দ্বিতীয় বা তৃতীয় ধাপে জানাচ্ছে একটু। কাজের জিনিস কিছু নেই, নিয়ে কাজের জিনিস তোমরা এখানে একটা কথা বলবো, আমরা ফেস করতে পারিনি, কিন্তু পরম অনির্বাণ জয়দীপরা ওদেরকেও শুনতে হয়েছে, তোমরা ওদের সাথে কাজ করতে চাও, সেটাও শুনতে হয়েছে। আমাদের এটা উল্টে বলতে গেলে সেটা শুধু দিনের পর দিন শুনতে হয়েছে, শুধু তাই
চাই না। দাদা এখানে এটা ফাইনালি যখন ভয় বসে দেখানো কথা হয়েছে। বলতে গেছি, এটাও বলে দিই, ভয় আমি ছিল বারবার সবাই। বলেছি আমি যদি কথা বলতে হয় আমি ফেডারেশনের লোকজনদের সঙ্গে বলবো, আমি টেকনিশিয়ানদের সামনে বসে কথা দাদা, বলতে চাই, ভয়, আপনি ফেডারেশনের ভয় পেয়ে অফিসে বসে যখন কথা কেসটা বলতে নিয়েছেন, চাই, আমাদেরও অনেক কিন্তু ভয় না, ছিল আমাকে দাদা। আমাকে এই অফিসে বসে কথা বলতে দেওয়া হয়নি তো, হয়নি। অনেক আমাকে অত্যাচার চলেছে। বলা হয়েছে না এখানে বসে কথা বলা যাবে, আমার দরকার নেই, এখানে বসে কথা বলা যাবে না, আমাকে যেতে হবে অন্য এক জায়গায়। আবার সরি আমি করে গেছিলাম রেকর্ড করে থানাতে, পাঠানো হয়েছে তাকে। আমার বাড়িতে লোক চলে গেছে গিয়ে আমার মেয়েকে বলছে মাকে থানা থেকে ডেকে নাও, নাহলে কিন্তু তুমি বাইরে বেরোতে পারবে না। আর সেটাই হলো, আমার মেয়ে কলেজে ভর্তি হতে পারলো না, আমার দোকানটা উঠে গেল। আমার সেক্রেটারি সবটাই জানে, সেক্রেটারি বক্তব্য বলছেন দাদা যেটা বলবে সেটাই হবে। এখনো দাদা, আমার কাছে কথা হচ্ছে একটাই যে এত তো আমি প্রবলেমে ভুগছিলাম 2 মাস ধরে, আমার কেন আমার পাশে এসে দাঁড়ালো না, কিসের জন্য দাঁড়ালো? বলছি যে কি জন্য দাঁড়ায়নি বা কি কে কাকে কি ধরনের বাধ্য করেছে, কি চাপ ছিল, কোন ব্যক্তি বা ব্যক্তিরা দায়ী, হ্যাঁ এই আলোচনাতে আপনারা নিজেরা সেটা জানিয়েছেন। একদম। এই পরিবেশটাই আমাদের এখানে নষ্ট হয়ে গিয়েছে। হুম। ঠিক আছে, এটাই আমরা ফেরত চাই। এটাই দাদা ফেরত চাই। 2011-তে আমরা যেরকম ভাবে কাজ করেছি এখনো পর্যন্ত সেটাই চাই। আমরা ইন্ডাস্ট্রিতে জানতাম না, অনেক ছোট বয়স থেকে কাজ করি। সেটা কিন্তু সবাইকে বললাম, সবাইকে বলার চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে যারা আজকে এখানে যে কলাকুশলী বন্ধুরা আমাদের এসেছিলেন, তাদেরকে আমরা যে লড়াইটা লড়েছিলাম 2025 জুড়ে, সেটা সত্যিকারের সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাটা তারা যেন যেভাবে তাদের পেয়েছিলেন, তারা অনেকেই জানতেন সত্যিটা, কিন্তু সেই সত্যিটা তাদের আরো ভালো করে জানানোর জন্যই আজকে আমি যেটুকু বলার বললাম, এবং আগামীতে প্রয়োজনে আরো বিশদে নিশ্চয়ই আমি বলবো। এবং শুধু আমি তো নই, মানে বিভিন্ন স্টেজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোককে দিয়ে এটা করানো হয়েছে। অফকোর্স আমি বারবার যে কলাকুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে, তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম। সেইটা বলতে চেয়েছিলাম, কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম বলে আমাদেরকে বয়কট করা হয়েছিল, যেটা যে ব্যাপারটা আদালত অব্দি করায়, এবং সেটা করার ফলে আরো কমপ্লিটলি বয়কট করে দেওয়া হয়। এবং তারপর একটা পয়েন্টের পর আমার উপর যারা নির্ভরশীল, সেটা আমার কোম্পানির লোক, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা, বিভিন্ন ধরনের কাজ করা মানুষ, তারা যে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের কিন্তু আগে পরে এই কথাটা জড়িয়েই ছিল যে এই গিল্ড কার্ড তার কঠিন নিয়ম, পছন্দের নিয়ম, পছন্দের লোক হলে তবে কাজ পাবে, তবে কার্ড পাবে, না হলে সে ঘুরেই যাবে। এগুলো তো পরিষ্কার একটা পদ্ধতিগতভাবে তৈরি করা হয়েছে বলেই এখানে যে মানুষজনেরা এসেছেন, এত গুণী টেকনিশিয়ান বা বাকি যারা এসেছেন, তাদের মুখ থেকেই তো স্পষ্ট করে আপনারাও জানতে পারলেন। ওই অন্যায়টা তো হবে না, আর চলতে দেওয়া যাবে না, সেটা ইতিহাস হয়ে গেছে। বরং আর কি করলে আমরা বেটার জায়গায় যেতে পারি, সেই সাজেশন আমাদের টেকনিশিয়ানসরা, আমাদের ডিরেক্টররা, আমাদের প্রযোজকেরা এবং বাকি যারা যারা জড়িয়ে রয়েছেন তারা দেবেন, এবং সেটাই আহরণ করা কাজ, এবং সেই বার্তা পৌঁছে দেওয়া হবে। এবং সরকার পরিষ্কার বদ্ধপরিকর যে কোনো রকম হুলিগানিজম, স্বৈরাচার চাপিয়ে দেওয়া বা ঠিক যে যে ঘটনাগুলো আগে ঘটতো বলে টেকনিশিয়ানসরা জানালেন, নাম নিয়ে নিয়ে জানালেন, সেগুলো বন্ধ। এবং টাকা নেওয়া হয়েছে, অনেক টাকা নিয়ে কার্ডও পাইনি। কার্ড নিয়ে, টাকা নিয়ে কার্ড, দিদি পরিষ্কার তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন বলে তার কাছে 7 শুটার মানে গুলি করে মেরে দেওয়ার লোক পাঠানো হয়েছিল বলে তিনি যে অভিযোগ করলেন, চোখের জল ফেলতে পারলেন, তা তো সবাই শুনেছে। এই দেশে তো একটা নিয়ম কানুন রয়েছে, সেটা উল্লঙ্ঘন করে কেউ এটাকে অন্য দেশ যারা ভাবতে শুরু করেছিলেন, আমাদের তৈরি দেশ, নিজেদের ইচ্ছায় সবটা চলবে, সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে, এই দুঃস্বপ্নগুলোর মৃত্যু ঘটেছে। ফলত অবশ্যই বন্দোবস্ত তো নেওয়াই উচিত। সাংঘাতিক ঘটনা, নাহলে এই প্রবণতা তো তাদের যারা এখনো পর্যন্ত কিছু লোক ঘুরে বেড়াচ্ছেন,
তাদের মধ্যেও তো থাকবে, জানি না তারা পিস্তল টিস্তল নিয়ে ঘুরছেন কিনা, কারণ এটাই তাদের স্বভাব বলে জানতে পারছি না। যে আমি রুদ্র আমি 25 বছরের বন্ধু। রুদ্র আর আমার মধ্যে এই 25 বছরের বন্ধুত্বের মধ্যে যত না বেশি বন্ধুত্ব হয়েছে তার থেকে বেশি মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্য কখনো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে হয়েছে, কখনো রাজনৈতিকও হয়েছে, কিন্তু আমরা এই বন্ধুত্বটার মধ্যে কখনো রাজনীতিটাকে আসতে দিইনি। আমার মনে হয় আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবার আগে এটা করা দরকার যে যে মানুষ এই ইন্ডাস্ট্রি, যে বা যারা এই ইন্ডাস্ট্রির পুরো ভাগে থাকবেন, তাদের রুজি রুটি, তাদের প্রাথমিক পেশা যেন সিনেমা হয়, এটা সবার আগে হওয়া দরকার। তার কারণ একমাত্র একজন সিনেমা কর্মী, তিনি শিল্পী হতে পারেন, কলাকুশলী হতে পারেন, কোনো বিভাগের পরিচালক হতে পারেন, প্রযোজক হতে পারেন, এমনকি ডিস্ট্রিবিউটর বা এক্সিবিউটরও হতে পারেন। একমাত্র তিনি বা তারাই কিন্তু বুঝতে পারেন যে সিনেমা শিল্পটা কিভাবে ইভলভ করছে সময়ের সঙ্গে সঙ্গে, কি প্রয়োজন না প্রয়োজন। শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি একটি সংগঠন তার মাথার উপর কাউকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আজকে আমরা যে পরিস্থিতিটা দেখছি সেই পরিস্থিতিটার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই যে হারুদা একটু আগে বলছিল যে 2011-র আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। তার কারণ এই পরিবেশটা আমাদের ফিরিয়ে আনতে হবে, যে পরিবেশে এখানে যারা আমরা আছি, কেউ এখানে জয় বাংলা বলবেন, কেউ জয় শ্রীরাম বলবেন, কেউ বন্দে মাতরম বলবেন, কেউ লাল শ্রীরাম বলবেন, সেটা ম্যাটার করার কথা না। ম্যাটার করার কথা যে আমরা এই ইন্ডাস্ট্রিটা বেটারমেন্টের জন্য, ভালোর জন্য একসঙ্গে কাজ করছি, সকলে একটা জিনিস তৈরি করছি যেটা শিল্পসম্মত একটা কাজ। এবং এই প্রসঙ্গেই আমি একটু বলতে চাই, একটু ব্যক্তিগত, সবাই যেহেতু তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছে, সেই জন্য কেন কিছু ভুল ধারণা একটুখানি ক্লিয়ার করা দরকার। কেন বলছি এই অরাজনৈতিক বা তথাকথিত যে মানুষ বা যারা এটা চালাবেন, তাদের যদি কোনো ব্যক্তিগত রাজনৈতিক রং থাকে সেটা থাকতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু তাদের প্রাথমিক পেশা সিনেমা হওয়া দরকার। আপনারা কি একমত এটার সঙ্গে? এবং আমি একটুখানি একটা কথা বলতে চাই, সেটা হয়তো একটুখানি আমার জন্য সেই বলাটা ইমোশনাল। 2024 থেকে 2025 জুড়ে আপনারা সকলে জানেন যে একটা বিরোধ, একটা লড়াই শুরু হয়েছিল, যে লড়াইটার মধ্যে আমি পুরো ভাগে ছিলাম। এবং সেটা আপনাদের ক্রমাগত বোঝানো হয়েছিল যে আমরা যারা এই লড়াইটার মধ্যে ছিলাম, যারা সামনে থেকে লড়ছিলাম, তারা নন মেম্বার নিয়ে কাজ করার জন্য লড়াইটা লড়ছি। আমরা বারবার প্রাক্তন মন্ত্রীদের বলেছিলাম যে আমাদের একবার বসার সুযোগ দিন, ফেডারেশনের আওতাভুক্ত গিল্ডগুলি সাধারণ টেকনিশিয়ানদের সঙ্গে বসার সুযোগ দিন, শুধু কৃষ্টবিষ্টু বা হর্তাকর্তা না, যে লোকগুলোর সঙ্গে 25 বছর ধরে কাজ করি। আমার 26তম বছর চলছে এই ইন্ডাস্ট্রিতে, আমি 19 বছর বয়সে কাজ শুরু করেছি। এই যে হারুদা প্রথম দিন যেদিনকে আমি স্টুডিওতে ঢুকেছিলাম, ইন্দ্রপুর স্টুডিওতে, আমাকে প্রথম দিন জিজ্ঞেস করেছিল তোমার নাম কি। হারুদা আজকেও আমাকে তুই বলে ডাকে। আমার ছেলের অন্নপ্রাশনে হারুদা নিমন্ত্রিত ছিল। সম্পর্কটা এরকম ওদের সঙ্গে, আপনাদের সকলের সঙ্গে, অধিকাংশ লোকের সঙ্গে। বারবার বলেছিলাম ওনাদের সঙ্গে একবার বসতে দিন, আমরা কি বলছি আপনারা বুঝতে পারবেন, ওরা বুঝতে পারবেন। আমাদের বুঝতে দেওয়া হয়নি। উল্টে কি করা হয়েছিল, উল্টে যখন আমাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছেন, যারা যখন কাজ শুরু করতে গেছেন, এখানে জয়দীপদার সামনে বসে আছে, এখানে কৌশিক গঙ্গোপাধ্যায় নেই, তারা যখন কাজ শুরু করতে গেছেন তখন তাদের বলা হয়েছে, সৃজিত আছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের কাজের সঙ্গে অসহযোগিতা করতে বাধ্য করা হয়েছে। আমি বিশ্বাস করি যে বাধ্য করা হয়েছে অসহযোগিতা করতে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমি যদি ভুল হই আমার খুব খারাপ লাগবে, যদি ভুল বিশ্বাস করে থাকি। আমার ধারণা, একটু আগে হাসানদা যেটা বললেন যে আমাদের বাধ্য করা হতো, আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের বাধ্য করা হতো। আমি বাধ্য করা হতোই বলছি, তাই জন্য সেটা করা হলো। এবং বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে প্রতি ক্ষেত্রে অসহযোগিতা করা হবে, সেই জন্য আমরা বাধ্য হই আদালতে যেতে। তারপরও আপনাদের ক্রমাগত বোঝানো হয় যে আমরা আপনাদের যাতে ফেডারেশন ভেঙে দেওয়া যায় সেই জন্য আমরা মামলা করেছিলাম। না, করিনি। ফেডারেশনটা আমাদেরও ফেডারেশন, আমিও ফেডারেশনের সদস্য। একটু আগে দেখছি পাপ্পুদা উঠে বলছিলেন যে কিছু নিয়ম কানুন শিথিল করার কথা। আমরা শুধু বলতে চেয়েছিলাম যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রত্যেকদিন সিনেমা মেকিং চেঞ্জ
করছে, পরিবর্তন হচ্ছে। আগে যেভাবে ছবি হতো সেভাবে হয় না। আমরা মেম্বার নিয়েই কাজ করতে চাই, কিন্তু আমরাও তো এই ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার, আমরাও তো চাই সবাই, আমরা মেম্বারদের নিয়েই কাজ করতে চাই। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু ফ্লেক্সিবিলিটির প্রয়োজন, সেটা তাদের সঙ্গেই আমরা আলোচনা করতে চাই। সেইটার জন্য আমাদের বয়কট করা হয় এবং তাই জন্য আমাদের আদালতে যেতে হয়। এবং তারপর অনেকদিন, এবং আরেকটা কথা বলি, আমাদের লড়াইটা, আমাদের মামলাটা কিন্তু ছিল মূলত রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছিলেন, প্রাক্তন রাজ্য সরকার। তারা কমিটিটি কেন অ্যাক্টিভ করেননি সেইটার জন্য তাদের বিরুদ্ধে। ফেডারেশন সেখানে পার্টি ছিল মাত্র, আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করতে দেওয়া হয় না, কাউকে কাজ করতে দেওয়া হয় না, সেই মানুষগুলোকে কাজ করতে দেওয়া হয় না যারা আমার বাড়ির লোকের মতো। সেই জেদ থেকে আমি লড়াইটা লড়ছিলাম। এবং তারপরে ফাইনালি যখন কেউই কোনো দায়িত্ব নেয় না, যখন কেসটি ডিসমিসড হয়ে যায়, তারপর হ্যাঁ, আমি সকলের সামনে অনেক বাকিদের, জয়দীপ দা বা সৃজিত বা রুজিত মুখার্জি বা সৃজিত রায় বা বাকিদের আরো অনেকে ছিলেন, তাদের অনেক আগেই তাদেরকে সকলে জানেন, এটা লুকোবার কিছু নেই, তাদের সকলকে অনেকেই বাধ্য হয়, প্রত্যেকেই আমরা, আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে, আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময়, সেই ফেজটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন, বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি, আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছি। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি, সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার বক্তব্য হচ্ছে, এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, আমরাও চাই এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার ঊর্ধ্বে উঠে প্লিজ সমালোচনা থাকতে পারে, কারোর কোনো কথায় কারোর খারাপ লাগতে পারে, কারোর কোনো কাজে কারোর খারাপ লাগতে পারে, কোনো না কোনো বডি থাকবে, সেই বডির সামনাসামনি বসে কথা হোক প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা তো আমরা তো প্রত্যেককে চিনি, প্রত্যেক যদি সিনেমার লোক হই, সামনাসামনি বসে কথা বলবো। কেন অসহযোগিতা করতে বাধ্য করা হবে, কেন পেটে লাথি মারা হবে? আমরাও যেমন আপনাদের দেখবো, আপনারাও তো আমাদের দেখবেন, তবে না জিনিসটা হবে। আর আপনারা তো নেই এখানে, আমরা তো সকলে একসঙ্গে কাজ করি। প্রডিউসাররা আছেন বলে আমরা আছি, আমরা আছি বলে আপনারা আছেন, আপনারা আছেন বলে আমরা আছি, আবার আমরা আছি বলে প্রডিউসাররা আছেন। এটা তো একটা পরস্পর নির্ভরশীল একটা ইকোসিস্টেম। বিধায়ক হয়েছে, এবং যে বা যারা দল মত নির্বিশেষে যারা এই জিনিসটা মানে ভার গ্রহণ করবেন, তারা যেন এনশিওর করেন যে যুক্তি হোক, তর্ক হোক, সামনে বসে কথা হোক, কিন্তু কাউকে যেন পাবলিক অ্যাপোলজি দিতে না হয় কোনো কারণেই। কাউকে যেন বয়কট না করা হয়, কাউকে যেন কর্মহীন না করে দেওয়া হয়। সেটা যেরকম একজন হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন পরিচালকের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন প্রযোজকের ক্ষেত্রেও সত্যি। তার কারণ প্রযোজকরা না থাকলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, এটা মাথায় রাখতে হবে আমাদের, যেটা সন্দীপ বলার চেষ্টা করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ এবং রুদ্রর কাছে অনুরোধ যে অফকোর্স আমরা জানি যে কোনো সরকার থাকলে তাদের একটা তো এসওপি থাকে, আমরা কেউ বলিনি সব নিয়ম উল্টে দেওয়া হোক না, আমরাও জানি একটা নিয়ম লাগে, একটা ছাতার মতো একটা আমব্রেলা নিয়ম লাগে। আমরা বলেছি শুধু সময়ের সঙ্গে সেটাকে একটু বদলাতে যেতে হয়, এইটুকুই। তাই আমি অনুরোধ জানাবো যে একটা এসওপি তৈরি হোক, যে এসওপিটা সারা দেশের সঙ্গে একটা কোথাও না কোথাও সাযুজ্য থাকবে, সেটা মতে আমরা কাজ করি এবং সকলে একসঙ্গে দল মত নির্বিশেষে কাজ করি। কোনো এই নন কোঅপারেশন, অসহযোগিতা, বয়কট, ব্যান, থ্রেট এর সংস্কৃতি যেন এই বাংলার ইন্ডাস্ট্রিতে আর না ঢোকে। এটা আমার রুদ্রের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ। সবকটাই কিন্তু ওই অবরোধ করে দাও স্বৈরাচারকেই প্রমোট করে। বিভিন্ন কি রুচি ফুচি কিসব ক্লাব শুনলাম, সেখানে ডেকে নাকি মিটিং করানো হতো। এটা কোন রুচির কি পরিচয় আমি জানি না, এবং ভেট করাও হতো বলে লোকজন বলছে। আবার বলছি যে ভয় আউট, ভরসা ইন। না একদম বিষয় একদম এরকম, কিভাবে এগোবে এই পরিবেশটাকে সহজ আর স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে।
যোগ্য মানুষেরা কাজ করবেন সেটা করতে, সেই নির্ণয়টা ডেফিনেটলি সরকার নেবে। আমাদের যে চারজন, আমি হই, পাপিয়াদি হই, রূপাদি হন বা হিরণ হন, আমাদের চারজনের উপরে একটা পরিষ্কারই কথা বলবার, যে মানুষ কথা বলতে চাইছেন যেটা আগে বলতে পারতেন না। আজকে প্রত্যেকেই যেটা বললেন যে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে এই যে কথাগুলো বলতে পারছি, এটাই আমাদের একটা বাড়তি ভালো লাগে। এই পরিবেশটা টলিউড থেকে চলে গেছিল, সেটা যেই হোক, আমাদের এই যে কথাটা বলছেন, এই কথাটা আমাদের কাজই হচ্ছে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়া, তথ্য সংস্কৃতি মন্ত্রকে পৌঁছে দেওয়া, এবং রেসপেক্টেড আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছেও সেটা যাওয়া, এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকেরা রয়েছেন তারাও নিরপেক্ষতার সঙ্গে এটাকে অ্যানালিসিস করে এই যন্ত্রণা মুক্তির কাজে তারা অত্যন্ত সতর্কভাবে মানে জাগ্রত হয়ে রয়েছে। মানে সেটা কোথাও পাপিয়াদি মিটিং করুন, রূপাদি কোথাও মিটিং করুন, বা হিরণের সঙ্গে আরো কয়েকজন বসুন, বা আমার সঙ্গে কেউ কথা বলুন, আমাদের কাজটাই হচ্ছে নির্দেশটা সঠিকভাবে যা জানাচ্ছেন আপনারা পৌঁছে দেবেন, এবং তার দ্রুত ফলাফল ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। এটা তো অবশ্যই।